মঞ্জু যিনি ছিলেন উনি হচ্ছে এরকম ম্যাচ শেষে মেয়েদেরকে হাক করতেন, কিংবা খুবই ক্লোজলি মেয়েদের চলে যেতেন যখন কথা বলতেন। যে মঞ্জু ভাই অবশ্যই 100% উনি দোষী, উনি ওনার লিমিটটা ক্রস করে উনি কাজ করেছে, ঠিক আছে। এবং আমি এর সাথে সাথে আমি আমাদের প্লেয়ারদেরকেও দোষী বলবো। ইনফ্যাক্ট রিসেন্ট আর একটা সজল ভাইয়ের নামে একটা ইসের 19-এর সিলেক্টরের নামে একটা ঘটনা শোনা যাচ্ছে। ট্রোলের শিকার নারী ক্রিকেটে খুব কম হয়েছে, কারণ নারীদের নিয়ে ইয়েদের সাংবাদিকদের মাথা ব্যথা বরাবর একটু কম ছিল। সিন্ডিকেট ভাঙতে হবে আপনার। আচ্ছা, একটা সিন্ডিকেট বরাবরই আমি বলি যে একটা সিন্ডিকেটের মধ্যে বাংলাদেশ এখন জড়সড় হয়ে আছে। এই যে প্যানেল নারী যে ওয়ার্ল্ড কাপটা খেললো, ওখানে এমন নতুন ছোট ছোট মেয়েদেরকে নিয়ে গেল, তারা মানে ডেবু না করা যে নিয়ে গেল, ওটা আমার লাইফের বেস্ট সিচুয়েশন মেমোরিজ একটা বলতে পারেন। যে এশিয়া কাপ, এটা আমাদের অনেক কষ্টের একটা ফসল। ইনফ্যাক্ট আমি যখন ক্রিকেট স্টার্ট করি অনেকে জানতোই না যে নারীরা ক্রিকেট খেলে। তো আমি যদি এবার একটু জুলাই অভ্যুত্থানের আগে নারীদের অধিকারের যে ব্যাপারটা ছিল, যে আপনার কি মনে হয় যে জুলাইয়ের আগে যে সরকার ছিল তখন নারীদের অধিকারটা নিশ্চিত করা বেশি হতো, কিংবা তখন নারী ক্ষমতাটা বেশি ছিল কিনা, কিংবা এখনকার সরকারের সময়টা কি বেশি কিনা, কোনটা কম কোনটা বেশি, আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ফেজা পিপলের ঈদ স্পেশাল আড্ডায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সুমায়া হক তন্নি। আজকে আমাদের সঙ্গে এমন একজন উপস্থিত আছেন, তিনি এশিয়া কাপ জয়ী নারী ক্রিকেটার এবং জাতীয় নারী ক্রিকেটার দলের সাবেক অধিনায়ক, এবং তারই সাথে বর্তমানে তিনি ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সদস্য। আর তিনি একজন সাহসী এবং স্পষ্টবাদী রুমান আহমেদ। আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আচ্ছা, দীর্ঘ 1 মাসের রমজান আর ক্রিকেটের ব্যস্ততা আর সামনে ঈদ, কেমন যাচ্ছে ব্যস্ততা? ব্যস্ততা বলতে ক্রিকেটারদের তো একটাই ব্যস্ততা থাকে, ফার্স্টলি তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে খেলাধুলা এবং প্র্যাকটিস ম্যাচ যদি থাকে ম্যাচ, আর তারপরে ফ্যামিলিকে অবশ্যই ঈদের জন্য টাইম দেওয়া লাগে, তার জন্য কিছু শপিং থাকে। তো সবকিছু মিলায় মোটামুটি একটা ব্যস্ততার মধ্যে কাটছে সময়। আপু, আমরা জানি যে সামনেই বিপিএল, তো আপনাদের প্রস্তুতিটা কেমন চলছে যদি একটু শেয়ার করতেন। আসলে বিপিএলটা আমাদের এখনো ধোঁয়াশার মধ্যেই আছে। সামনে সামনে করতে করতে অনেকটা দিন পার করে দিয়েছে অলরেডি। তার মধ্যে এই এপ্রিলে কিন্তু আমাদের খেলা হওয়ার কথা ছিল, বাট এটা আবার শিডিউল চেঞ্জ হয়ে এটা জুন জুলাইয়ের দিকে গিয়েছে, যে মেয়েদের ওয়ার্ল্ড কাপের পরে হয়তো এটা অনুষ্ঠিত হবে। আচ্ছা, তো প্রস্তুতি এখনো ওভাবে করে শুরু হয়নি? না, বিপিএল এর জন্য এখনো ওইভাবে প্রস্তুতি শুরু হয়নি, যেহেতু এখনো কোনো ফিক্সড ডেট পড়েনি, সেজন্য ওটার জন্য ওয়েটিং এ আছে। আচ্ছা আপু, নারী ক্রিকেটের বড় উত্থানের একটা অংশ ছিলেন আপনি এবং সালমা আপুরা, যদি এইটার শুরুটা কিভাবে ছিল সেটা যদি একটু শেয়ার করতেন। শুরুটা বলতে আমরাই ফার্স্টে মানে বাংলাদেশের নারী ক্রিকেটটা মানে স্টার্ট করি, যখন অ্যাভেলেবেল ছিল না, প্লেয়ার ছিল না, তো আমাদের খুব কষ্ট করে কিন্তু একটা টিমকে দাঁড় করানো লেগেছিল। তখন ওইভাবে করে আমাদের বেশি বেশি ইন্টারন্যাশনাল ম্যাচও হতো না, বা ঘরোয়া লিগ বলতে আমরা 2টা লিগকেই বুঝতাম যে আমাদের ন্যাশনাল লিগটা হতো, তাও আবার 4টা টিম নিয়ে, 4টা ডিভিশনকে নিয়ে। আর আমাদের প্রিমিয়ার লিগটা হতো, ওখানেও লিমিটেড ছিল হয়তো বা 6টা 8টা টিম। তো অনেক আসলে ডিফিকাল্ট ছিল ওই সমস্ত দিন, অনেক কঠিন সময় পার করে আমরা আজ এই অবস্থানে এসেছি। আচ্ছা, তো সিনিয়র ক্রিকেটে বাংলাদেশকে এশিয়ান চ্যাম্পিয়ন করার যে আপনাদের ফাইনাল ম্যাচটা ছিল, শেষ বলে 2 রানের যে একটা জয়ের সমীকরণ, সেই স্মৃতিটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। এটা আমার লাইফের বেস্ট সিচুয়েশন মেমোরিজ একটা বলতে পারেন। যে এশিয়া কাপ, এটা আমাদের অনেক কষ্টের একটা ফসল, এটাও ঠিক।
যে আমরা কিন্তু 2008 থেকে এশিয়া কাপ স্টার্ট করি এবং ওখান থেকে আমরা কিন্তু চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে আমরা ভালো পরিশ্রম করব, অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের টিমটাকে দাঁড় করাবো, ইনফ্যাক্ট এশিয়া কাপে জয়লাভ করব, কারণ বাংলাদেশে কোনো বড় ট্রফি নেই। তো এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। তা ওইখানে যেহেতু আমরা ইন্ডিয়ার সাথে এর আগের ম্যাচটা ভালোভাবে আমাদের বাংলাদেশি মানে নারী ক্রিকেটের জন্য হাইয়েস্ট রান চেস ছিল 142 রান। এর আগে আমরা কখনো কোনো টিমের সাথে চেস করিনি। তো যখন আমরা 142 রান চেস করেছিলাম, তো 112 রানের টার্গেট ফাইনালে পড়ে। তো এটা আমাদের জন্য আরো মানে ভালো একটা টার্গেট ছিল, টোটাল ছিল যে চেস করার মতো। তো লাস্টে যখন 2 রান বলতে আমাদের 6 বলে কিন্তু 8 রানের দরকার ছিল। এটা নারী ক্রিকেটের জন্য একটু ডিফিকাল্ট হলেও আমরা ওটাকে যে ক্যাপচার করতে পেরেছি, ওটা আমাদের সৌভাগ্য যে আমরা লাস্ট বলে যে 2 রানের একটা ব্যাপার ছিল যে 2 রান নিতে হবে। তো আমাদের প্লেয়াররা জাহানারা আর সালমা আপু ছিল ওখানে, খুব ভালোভাবে রানটা কভার করতে পেরেছিলাম। আর এই জয়টা কিন্তু প্রথমবারের মতো আপনারাই ছিনিয়ে এনেছিলেন। উই আর ভেরি প্রাউড অফ ইউ। ওকে আপু, ক্রিকেটার হিসেবে তো দীর্ঘদিন মাঠে খেলছেন, তো নারী ক্রিকেটের এই অগ্রযাত্রাকে আপনি কিভাবে দেখছেন? এটা অবশ্যই পজিটিভ দিকই দেখবো, কারণ হচ্ছে নারীরা এতদিন পিছিয়ে ছিল অনেক ক্ষেত্রে। দেখা যাচ্ছে সবসময় নারীদের, ইনফ্যাক্ট আমি যখন ক্রিকেট স্টার্ট করি অনেকে জানতোই না যে নারীরা ক্রিকেট খেলে, বা নারীরা ওই সময় পর্যন্ত সবার ধারণা ছিল, আমার প্রতিবেশী বা আমার বাড়ির লোকও চিন্তা করতো যে আমি কেন মাঠে যে দৌড়াদৌড়ি করব। তাই এখানে একটা ভালো উত্থান হয়েছে নারীদের ক্রিকেটের মাধ্যমে। এটা আমাদের দেশের জন্য, তারা এখন নারী ক্রিকেটার অনেক গৌরব অর্জন করছে। এটা অবশ্যই একটা পজিটিভ দিক একটা দেশের জন্য। আপনার কি মনে হয় যে অগ্রযাত্রাটা আরো একটু ভালো হতে পারতো, কিংবা কোনো গ্যাপ ছিল কিনা, এখনো আছে কিনা, এরকম কি মনে হয়? গ্যাপ তো বরাবরই, প্রথম থেকে আমরা তো আসলে যেভাবে আমাদের ক্রিকেটটা এগোনোর কথা ছিল ওইভাবে তো আর পসিবল হয়নি। অনেক অনেক কষ্ট কঠিন সময় পার করে কিন্তু আজকে এই টিমটা দাঁড়িয়েছে। এবং গ্যাপের সাথে সাথে আমাদের যেভাবে ফোকাস দেওয়ার কথা ছিল যে পুরুষদের সাথে সাথে নারীদের ক্রিকেটটাকে আরো এগিয়ে নেওয়ার কথা ছিল, মানে টোটালি এই জিনিসটা অনেক বড় একটা গ্যাপ রয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা এই বিষয়টাতে পরে আরো আলোচনা করব, কিন্তু এখন আমরা একটু ঈদ রিলেটেড প্রশ্নে চলে যাই। ঈদ মানেই তো স্মৃতি আপু, তো ছোটবেলার রুমানা আর বড়বেলার রুমানার মধ্যে তফাৎটা কি ঈদের এই সময়ে? ছোটবেলার রোমানা সবসময় ফ্যামিলির সাথেই থাকতো, ফ্যামিলির সাথে ঈদ কাটাতো। এবং দেখা যাচ্ছে ঈদের আগে রোজার মধ্যে আমার মনে আছে যে আমার ফ্যামিলির সবাই মোটামুটি, না আমার বাবা বাদে, মানে আমরা 3 বোন 1 ভাই, তো আমরা সবাই ঈদের শপিং এর জন্য বেরোতাম। আমার আম্মা আমাদের জন্য কাপড় চোপড় কিনে দিত। আর আমার একটা ছিল যে এখনো আছে, ওটা যে ঈদের কাপড় আমি মানে না পরা পর্যন্ত আমি কাউকে দেখাতাম না, কেনার পরে আমি আলাদা আলমারিতে লুকিয়ে রাখতাম। এটা কিন্তু মানে অনেকের মাঝে এখনো কাজ করে যে ঈদের ড্রেসটা দেখালে পুরনো হয়ে যাবে, এই ট্রেন্ডটা। এই একটা ট্রেন্ড আমার মানে এই একটা আমার মধ্যে এখনো কাজ করে, যে আমি মনে করি যে ঈদের ড্রেসটা যদি আমি আগে দেখাই তাহলে পুরানো হয়ে যাবে, মানে ওটা আর আকর্ষণ থাকবে না। হ্যাঁ, ইনফ্যাক্ট বান্ধবীদের মধ্যেও দেখা যায় যে একজন জিজ্ঞেস করতেছে তুমি কি কিনেছো, ও দেখাচ্ছে না, বলছে যে না পুরনো হয়ে যাবে, ঈদের দিনে দেখাবো, ব্যাপারটা এরকম। তো ওইটা ওই জিনিসটা মজা করতাম। ইনফ্যাক্ট ঈদের দিন এবারে ওবারে যাওয়া হতো, সেমাই খাওয়া হতো, এই জিনিসগুলো অনেকটা মিস করা হয় এখন বড় হয়ে যাওয়ার পরে। ইনফ্যাক্ট বিশেষ করে খেলায় ঢোকার পরে আমার অনেক ঈদ আছে আমি ফ্যামিলির সাথে করতে পারিনি, বাইরে বাইরে ঈদ করা লেগেছে। ইনফ্যাক্ট ঢাকায় থেকেও দেখা যাচ্ছে, মানে বাংলাদেশে থেকেও বাসায় ঈদ করতে পারিনি। এটা তো দুইটার সময় দুই রকম কাজ করে। আচ্ছা আপু, আপনি বললেন যে বাইরে বাইরেও ঘোরা হয়েছে ঈদের টাইমে, তো বাহিরের মানে কোন একটা স্মৃতি কি আপনার মনে পড়ে যে আপনি বাংলাদেশে করতে চেয়েছিলেন কিন্তু খেলার পারপাসে বাহিরে করতে হয়েছে?
হ্যাঁ, আমার লাইফের ফার্স্ট ঈদটাই বলি যে আমি কখনো এটা মানে করিনি, মানে মেনে নিতে আমার আসলে একটু কষ্ট হয়েছে যে ফ্যামিলি বাইরে ঈদ করব বা ফ্যামিলির সাথে আচ্ছা। থাকবো না। হুম হুম। এটা ছিল মানে হচ্ছে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে যখন আপনার প্রথম ঈদটা হ্যাঁ আসলো আর কি। 2010 সালের কথা। হুম, এটা হুম, হুম। আমরা গুয়াংজুতে, চীনের গুয়াংজুতে ছিলাম। আচ্ছা ওখানে এশিয়ান গেমস এর জন্য গিয়েছিলাম। আচ্ছা। তা ওখানে আমার ফার্স্ট ঈদ হয়। হ্যাঁ। তা আমি ঈদের দিনও পর্যন্ত আমাদের ম্যাচ ছিল। ভোর আচ্ছা ভোর 5টার সময় উঠে আমরা এখান থেকে রওনা করেছিলাম, মনে আছে এখনো। আচ্ছা। তা ওখানে ঈদের মানে জাস্ট ম্যাচটা শেষ করে এসে সবাই আমরা আমরা চেয়েছিলাম যে আমরা ড্রেসও নিয়ে গেছিলাম যে ওখানে যে আমরা অন্তত সন্ধ্যার সময় বা রাত্রে উদযাপন করব নিজেরা নিজেরা। হুম হুম ওরা তো আর আসলে ঈদের মর্মটা বুঝবে না। হুম হুম আমরা নিজেরা প্লেয়াররা সবাই একসাথে হতে চেয়েছিলাম। হুম তো হুম। সবাই ড্রেস নিয়ে গিয়েছিলাম। তো ওখানের যেটা যে আমার ড্রেস পরার পর খুব কান্না করছিলাম, যে ফ্যামিলিকে খুবই মিস মিস করেছিলাম। করছি। হ্যাঁ, যে ওইটাও আরেকটা ফ্যামিলি ছিল, বাট ওখানে ওরা আসলে খুব কেবলই করেছিল। নতুন আর কি। হুম হ্যাঁ, তো সবাই খুব একে অপরকে আমরা করেছিলাম, হুম কিন্তু ফাইনালি তো ফ্যামিলিকে খুব মিস করতাম। হুম। এমনি প্রতিবার ফ্যামিলির সাথে পালন করা হতো এর আগে? হ্যাঁ, ফ্যামিলি বাইরে কখনো ঈদ পালন হয় না। মানে ফ্যামিলির সাথে ঈদে স্পেন্ড করা কোন জিনিসটা আপনি এখন সব থেকে বেশি মিস করেন? ঈদের সালামিটা সালামিটা না, বড় এখন হয়ে গেলে আর সালামি চাইতে মানে লজ্জা করে, রাইট? না, এখন হচ্ছে কি যে আমার বোনদের বিয়ে হয়ে গিয়েছে সবার। ইনফ্যাক্ট আমার ভাই, একমাত্র ভাই, সে থাকে হ্যাঁ। হচ্ছে দেশের বাইরে, ইতালিতে থাকে। সেও আসলে সচরাচর আমাদের সাথে ঈদ করার সময় পায় না এখন। হুম হুম ঈদের সময় দেখা যাচ্ছে তার ওখানে প্রোগ্রাম থাকে বা বিভিন্ন হুম কাজের জন্য আসতে পারে না। হুম হুম তো এই লাস্ট ঈদটা আমাদের সাথে করেছিল। তা আমার মনে আছে এখনো যে আমরা 4 ভাই বোন একসাথে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি মাকে সামনে রেখে, এবং এক এক করে সালাম করছি মাকে, আর মা ঈদ সালামি দিচ্ছে, মানে একদম লাইন দিয়ে দাঁড়ানো। তখন আপনি কিসে পড়তেন? না না, রিসেন্ট এটা। রিসেন্ট স্টোরি। হ্যাঁ, আচ্ছা, রিসেন্ট তাহলে স্টোরি তো যে খুব আমার বেশি দিন হয়নি 4 ভাই আপনি। বোন মানে অনেক দিন পরে ঈদ করলাম। মানে আচ্ছা আচ্ছা। আমার ভাই তো বাইরে থাকে, হুম, তাকে হুম। আসলে পাওয়াটা কঠিন হয়ে পড়ে। আচ্ছা, তারপরে আরেকটা ব্যাপার আছে যে বড় হয়ে গেলে দেখা যায় যে তখন আমাকেই সালামি দিতে হচ্ছে সবাইকে। এটা তো হয়, এটা হ্যাঁ বিশেষ করে ক্যাম্পের কেউ, মানে আমরা ঈদের সময় যদি ক্যাম্পে থাকি বা হ্যাঁ, খেলার ইসে জুনিয়রদেরকে থাকি, হ্যাঁ, জুনিয়রদের মানে আমার আচ্ছা। দেখা যাচ্ছে টিমের মধ্যে মোস্ট সিনিয়রের মধ্যে আমি, সালমা আপু আমরা পড়ি। হুম আমাদের দেখা যাচ্ছে সবাইকেই দেওয়া লাগে, তা হুম সব একদম যতক্ষণ না দিব এরা হুম। ছাড়ে না। ঈদ সালামি আচ্ছা এদের দেওয়া লাগবেই। আচ্ছা। তো সব মিলিয়েই তো এখন ঈদ আপনার এরকমই হয়, ফ্যামিলির সাথে না হয় হয়তো খেলার পারপাসে হ্যাঁ, বাইরে, এভাবে। এইভাবে ঈদ চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। রুমান আপু, আমরা এবার একটা কুইক ফায়ার রাউন্ড খেলবো আপনার সাথে। তো আমি বলবো, আপনি হচ্ছে একটু কুইকলি অ্যান্সার করবেন, ঠিক আছে? আচ্ছা, চেষ্টা করবো। ওকে। ডিম চপ নাকি আলুর চপ? আলুর চপ। মুড়ি মাখাতে জিলাপি নাকি জিলাপি ছাড়া? জিলাপি। খিচুড়ি নাকি কাচ্চি? খিচুড়ি। আচ্ছা, জার্সি নাকি শাড়ি? মেয়ে মানুষ অবশ্যই শাড়ি, কিন্তু জার্সিটাকেও কিন্তু প্রেফার করি। অভ্যাস হয়ে হ্যাঁ, গেছে, রাইট? অভ্যাস, হ্যাঁ। জার্সিতে অভ্যাস হয়ে গেছে। ওকে। উইনিং রান নাকি উইনিং ক্যাচ? উইনিং রান। আচ্ছা। বিশ্বকাপ ফাইনালে আপনার দল পৌঁছেছে, লাস্ট ওভারে ডিফেন্ড করতে হবে 10 রান, কাকে বোলিং দিবেন? মারুফা। মারফাকে। আচ্ছা, আপনার মতে সে হচ্ছে বেস্ট বোলার? বাংলাদেশের বেস্ট বলার। আচ্ছা, ওকে। একদিনের জন্য বিসিবি এর নারী উইং এর দায়িত্ব পেলে কি করবেন? যে ল্যাকিংস গুলো আছে এগুলো আচ্ছা। খুব দ্রুত সংশোধন করার চেষ্টা করব, কারণ আমি কাছ থেকে দেখেছি অনেক আচ্ছা। ল্যাকিংস। আচ্ছা, ল্যাকিংস গুলো কি আপু? এটা তো বিস্তারিত আসলে অনেক কিছু আছে। আচ্ছা এখন ঈদ প্রোগ্রাম আসলে এই সমস্ত আচ্ছা। বিস্তারিত না, ইটস অনলি নাই ফাইন, যে, আপনি হ্যাঁ। শেয়ার করতে পারেন। না। ইটস অনলি ফাইন। আচ্ছা, ঠিক আছে। আপু, আড্ডার মাঝে যদি একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা কথা বলি, তাহলে কিছুদিন আগে রিসেন্ট একটা ঘটনা, যে জাহানারা নিয়ে যে একটা কন্ট্রোভার্সি চলছিল, তো সেই পরিপ্রেক্ষিতে আপনি যদি আমাদেরকে একটু আপনার ভিশনটা শেয়ার করতেন। আমার ভীষণ বলতে, জাহানারা তো এটা সাফার করেছে অনেক আগে থেকে, 2022-23 থেকে ও যেটা আমাদেরকে জানিয়েছে। তো এই জিনিসটা আমার কাছে কষ্ট লেগেছে যে আমাদের একই সাথে আমরা কিন্তু ক্রিকেটে ঢুকেছিলাম।
তা জি, জি। ও আমার ফ্রেন্ড বলতে পারেন। তা ওর কাছ থেকে জিনিসটা এত লেট করে জানতে পেরেছে, এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। আচ্ছা। আর তারপরে এটা অবশ্যই নারী ক্রিকেটের জন্য ঘৃণ্যতম জিনিস, ঘৃণ্যতম একটা ব্যাপার। শুধু নারী ক্রিকেটার না, বাংলাদেশ সমগ্র নারীর জন্য এটা অবশ্যই ঘৃণ্যতম একটা ব্যাপার। তো এই জিনিসটার যে খুব দ্রুত সল্ট আউট হয়েছে, এটা মানে আরো দ্রুত আশা করেছিলাম যে অন্তত এই এত খারাপ একটা ব্যাপার খুব দ্রুত হবে। তা মোটামুটি একটা সময় নিয়ে হলেও আবার করেছে। এটা আমাদের জন্য মানে নারীদের জন্য একটা ভালো প্রতিবাদ বলতে পারেন, যে নারীরা এখন এখন কিন্তু কোনো পুরুষ এরকম নারীদের সাথে বা কোনো এই যে কোচ বা ম্যানেজার বা যারা আছে প্লেয়ারদের সাথে এরকম খারাপ আচরণ করতে ভয় পাবে। আচ্ছা, তাহলে এটা তো দৃষ্টান্তমূলক জানালার এই ইস্যুটা একটা দৃষ্টান্তমূলক হিসেবে থাকবে। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হয়েছিল জাহানারার সাথে, তো সেটা তো খুবই উদ্বেগের। তো আপনার ওই ঘটনার পরে তো হয়তো কয়েকজন প্রোটেস্ট করেছে, তার মধ্যে একজন আপনিও ছিলেন। বিভিন্ন ইন্টারভিউতেও আপনাকে দেখা গিয়েছে যে আপনি খুবই স্পষ্ট ভাষায় এটার প্রোটেস্ট করেছেন। তো এই নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কি এখন? অবশ্যই এখানে অবশ্যই কঠোর হতে হবে। যে নারীদের যে আমি যাদেরকে দিচ্ছি যে চোখ বন্ধ করে দিয়ে দিলাম তা না, নারীদের কথা শুনতে হবে। হ্যাঁ, নারীদের সিকিউরিটির দিকে তাকাতে হবে অবশ্যই। হ্যাঁ, তাদের প্রবলেম গুলো শুনতে হবে। এটা আপনার আজ হোক কাল হোক, মানে কখনো মানে আপনার মাসে আমি যদি আপনি বললেন না চেয়ারম্যান হলে কি করতাম, আমি প্রত্যেক মাসে অন্তত প্রত্যেকটা ক্রিকেটারকে ডেকে আমি জিজ্ঞেস করতাম যে তাদের মানে প্রবলেম গুলার কথা। এবং তাদের প্রবলেমের মধ্যে অনেক কিছু থাকে, অনেক ইস্যু থাকে। অনেকে বেতন মানে স্যালারি নিয়ে কথা বলে, অনেকে ম্যাচ ফি নিয়ে কথা বলে, অনেকে তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস নিয়ে কথা বলে। তো এইগুলো তো আমাদের জানতে হবে অ্যাজ এ অফিসিয়াল হিসেবে। এবং এই যে হ্যারাসমেন্টের ব্যাপারটা, এটা তো আসলে এটার প্রবলেম হয় কি, এটা আমরা কিন্তু ওই যে জাহানারার ইস্যু থেকেই আসছে। আমরা যতবার এই কথা নিয়ে কথা তোলার চেষ্টা করেছিলাম, আমাদের কিন্তু থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ইনফ্যাক্ট আমাদের কথা শোনার প্রয়োজনও মনে করেনি। হ্যাঁ, তো এই সমস্ত দিকটা আসলে আরো আরো সোচ্চার হতে হবে, সচ্ছল আচ্ছা, হতে হবে। আমরা ওই কন্ট্রোভার্সিতে কিছু বক্তব্য শুনেছিলাম যে মঞ্জু যিনি ছিলেন উনি হচ্ছে এরকম ম্যাচ শেষে মেয়েদেরকে হাক করতেন, কিংবা খুবই ক্লোজলি মেয়েদের চলে যেতেন যখন কথা বলতেন। তো যখন আপনারা কমপ্লেইন করলেন, তো এখনকার ক্রিকেট বোর্ডের পরিস্থিতিটা কি? তারা কি এখন কিরকম সহযোগিতা আপনাদেরকে করছে এসব বিষয়ে? তার কি কোনো এই বিষয়ে পর্যবেক্ষণ করছে কিনা যে আপনাদেরকে যারা এইভাবে মানে প্রবলেমে ফেলছে বা হচ্ছে যারা এই ধরনের বিহেভ করে, তারা যাতে এটা না করে? রিসেন্ট আর ওই একবার মানে রুলসটা কি স্ট্রিক্ট কিনা আগে থেকে এখন? রুলস এখন কি রুলস তৈরি করেছে এখনো এটা ধোঁয়াশার মধ্যে, যে এই সমস্ত প্রবলেম হলে মেয়েরা কি করবে, এটা এখনো ওই ধরনের কোনো রুলস আসেনি। তবে এটাও ঠিক যে এখন পর্যন্ত মানে ওনার ওই ঘটনার পরে আর এই ধরনের ঘটনা শোনা যায়নি ন্যাশনাল লেভেলে, মানে বিসিবি লেভেলে শোনা যায়নি। দেখা যাচ্ছে বাইরে বাইরে অনেক ঘটনা আছে যেটা মেয়েরা এখন শেয়ার করছে। ইনফ্যাক্ট রিসেন্ট আর একটা সজল ভাইয়ের নামে একটা 19 সিলেক্টরের নামে একটা ঘটনা শোনা যাচ্ছে। এখন এইগুলো তদন্ত যদি আপনারা তাড়াতাড়ি না করেন, মানে আমি বিসিবির কথা বলছি, যে একটা ঘটনা যেহেতু তুলে ধরা হচ্ছে, এটা যদি দ্রুত তদন্ত না করা হয়, তাহলে যে এই ঘটনার সাথে জড়িত সে তো পার পেয়ে যাবে, এবং যার সাথে হয়েছে যে ভিকটিম, হ্যাঁ, সে কিন্তু আর কখনো ভয়তে আওয়াজ তুলতে পারবে না। তো এই জিনিসগুলো আসলে যত তাড়াতাড়ি সম্ভব সল্ট আউট করা উচিত। তো আপু, রিসেন্টলি আমি একটা রিলস খুবই ভাইরাল হয়েছে। রিলসটা এরকম ছিল যে একজন সুইমিং কোচ, মানে বাহিরের একজন সুইমিং কোচ একটা পিচ্চি বাচ্চাকে সুইমিং শেখাচ্ছিলেন। তো বাচ্চাটা হয়তো টায়ার্ড ছিল, তো বাচ্চাটা না কোচটাকে চুমু খেতে চাচ্ছিল। তো কোচটা হচ্ছে বেবিটাকে স্ট্রংলি বলতেছিল, নো ইউ ক্যান ডু দ্যাট, যে তুমি এটা করতে পারো না। মানে বাহিরের কান্ট্রিতে যারা কোচ রয়েছেন তাদের কিন্তু তাদের মধ্যে ম্যানারিজমটা অনেক বেশি স্ট্রিক্ট, রুলসগুলো অনেক বেশি স্ট্রিক্ট। তারা ছোট থেকে ছোট বাচ্চাদেরকেও তাদের বাউন্ডারিজগুলো বোঝায়, তারা নিজেরাই বাউন্ডারিজগুলো মেনটেন করে। তো আপনাদের
যে জাহানারা কন্ট্রোভার্সিতে মঞ্জু যিনি ছিলেন, উনি তো আপনাদের ইনচার্জ ছিলেন না, তো তার মধ্যে অবশ্যই সেই বাউন্ডারিজগুলো সে মেনটেন করেনি। তো ক্রিকেট বোর্ড এই ব্যাপারটাকে তখন কিভাবে মেনটেন করতো আর এখন কিভাবে মেনটেন করছে যদি একটু বলতেন। তখন আসলে তখন ওইভাবে করে মেয়েদের আসলে গাইডলাইন্স খুবই কম ছিল, এটা সত্যি কথা। কারণ হচ্ছে আপনার তখন ওই যে মঞ্জু ভাই আমাদের যে তার একাই সবকিছু মেনটেন করতো আমাদেরকে। তো আমরা যদি তার বিরুদ্ধে যদি কখনো কথা বলতে গিয়েছি যে উনি এটা অনধিকার চর্চা করছে বা এটা আমাদের ট্রেনার কিন্তু প্রত্যেকদিন কাজ করাইতো, হ্যাঁ, তা বাদ দিয়ে উনি কিন্তু আমাদেরকে আরো আরো অনেকগুলা কাজ দিত, ঠিক আছে, যেটার জন্য কিন্তু ট্রেনারের সাথে অনেক গ্যাঞ্জাম বেঁধেছিল আমার মনে আছে। তো এই যে অনধিকার চর্চাগুলো উনি করতো, তো এটা তো দেখার জন্য আমাদের ইনচার্জ ছিল বা আমরা সিওর সাথেও কথা বলেছিলাম যে উনি আমাদের সাথে এটা। তো তখন যদি আরো স্ট্রিক্ট হতো যে প্লেয়ার ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু প্লেয়ার আমরা কিন্তু আপনি একটা দেশের মানে বোর্ড চালাতে গেলে আপনার যেমন অফিসিয়ালদেরও দরকার, আপনি প্লেয়ার ছাড়া তো একটা বোর্ড চালাতে পারবেন না। তো বোর্ড অবশ্যই প্লেয়ারদের প্রায়োরিটি ফার্স্টে রাখা উচিত ছিল। তো এখন যদি বলেন পরিবর্তন, ওর পরবর্তীতে এখন একটু সবাই মানে অফিসিয়ালরাও এখন একটু নিজেদেরকে ওই গাইডে রাখে যে অনধিকার চর্চাগুলো করে না, এবং অনেক এখন অফিসিয়াল আরো আগে যে কয়েকজন ছিল তার থেকে আরো বেশি আছে। তো অনেক পরিবর্তন আসছে, বাট এটাকে আরো অন্য ভিন্ন রূপ দেওয়া যেতে পারতো। তো আপু, আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম আপনার, সেখানে আপনি ক্লেম করেছিলেন যে আপনি এখন পর্যন্ত সরাসরি সেরকম কোনো হেনস্থার শিকার হননি। তার মানে বোঝাই যায় যে আপনি কতটা স্পষ্টবাদী এবং সোচ্চার এই ব্যাপারগুলোতে। তো আপু, এরকম তো দেখা যায় যে কর্পোরেট লাইফে অনেক জায়গাতে, শুধু ক্রিকেট আঙ্গনে নয়, আরো বিভিন্ন জায়গাতে মেয়েরা হেনস্থার শিকার হচ্ছে। তো দেখা যায় যে মেয়েদের মধ্যে না ওই না বলার কিংবা ভয়েসটা তোলার ওই সাহসটা হয়ে ওঠে না। আপনি তো একজন সাহসী মেয়ে আপু, আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন যে এই ধরনের পরিস্থিতিতে তাদেরকে কিরকম ব্যবহার করা উচিত, একটু যদি। আচ্ছা, আপনার এই কোশ্চেনের আগে আমি একটা জিনিস বলি। আমি ওই দিন মানে আমি আগেও বলেছি এই কথাগুলা যে মঞ্জু ভাই অবশ্যই 100% উনি দোষী, উনি ওনার লিমিটটা ক্রস করে উনি কাজ করেছে, ঠিক আছে। এবং আমি এর সাথে সাথে আমি আমাদের প্লেয়ারদেরকেও দোষী বলবো। হ্যাঁ, আমি যেটা বললাম যে জাহানারা মুখ খুলেছে এতদিন পরে, হ্যাঁ, ওর হয়তো বা ক্যারিয়ারের জন্য অনেক মেয়েরা অনেক সময় দেখা যাচ্ছে মুখ খুলে না, এটা মেয়েদের কিন্তু অবশ্যই দোষ বলবো এটা, যে ক্যারিয়ার আগে নাকি নিজের সত্তা আগে। অবশ্যই নিজেকে আগে প্রোটেক্ট করা উচিত প্রত্যেকটা নারীর। তো প্রত্যেকটা নারী যদি নিজেকে প্রোটেক্ট করে সামনে এগোতে পারে, এটাই হবে সব থেকে বুদ্ধিমানের মতো কাজ। হ্যাঁ, খারাপ কাজ করে আসলে কেউ কখনো বড় হতে পারে না। হ্যাঁ, তার উপরে আরেকটা কথা কি আপু, আমার মনে হয় যে মেয়েরা আমাদের মতো অর্থোডক্স বা এশিয়ান ফ্যামিলি থেকে যারা বিলং করে, তারা ফার্স্টে মানে ভয়ে থাকে যে হয়তো আমি এটা বললে আমাকে হয়তো বুলি করা হবে বা হচ্ছে আমাকে ছোট ফিল করানো হবে, এই ভয়ে অনেকে বলতে চায় না। বা তারা মনে করে যে থাক, আমি একটু চুপ থাকি, হয়তো আমি এখানে একটা ভালো ক্যারিয়ার গড়তে পারবো। কিন্তু মিনওয়াইল দেখা যায় যে এইসব জায়গাতে কিন্তু বেশি দিন টিকতেও পারে না। যারা হেনস্থার শিকার হয়, যারা চুপ থাকে, তাদেরকে দেখা যায় যে বারবারই সেগুলো ফেস করতে হচ্ছে। কিন্তু যখন আপনি আপনার ভয়েসটা রেইজ করবেন, তখন দেখা যায় যে ওই ব্যাপারগুলো আস্তে আস্তে ডিম হয়ে আসছে। এটারও একটা ক্রাইটেরিয়া আছে যে আপনি যে যদি চান, আপনি আপনার একার কথা আসলে সমাজ নেয় না কখনো। এটা যেমন সত্যি, আপনার টিম, এটা তো টিম গেম, এটা তো পার্সোনাল কোনো গেম না। হ্যাঁ, আপনি পার্সোনাল কথা না বলে এই জিনিসগুলো ফার্স্টে শেয়ার করা উচিত যে আমার টিমমেটস, হ্যাঁ, তারপর আমার ক্যাপ্টেন আছে, তারপর ম্যানেজার আছে, তারপর এইভাবে পার্ট বাই পার্ট যদি নারীরা যদি নিজেদেরকে প্রোটেক্ট করতে চায়, এইভাবে করে এগিয়ে আসতে পারে। আচ্ছা, যখন আপনারা ক্রিকেট আঙ্গনে আসলেন, ক্রিকেটটা শুরু হলো, নারী ক্রিকেট শুরু হলো, তখন কিন্তু নারী ক্রিকেটের এত চল ছিল না। তো আপনারা কোনো পরিবার থেকে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা, কিংবা লোক সমালোচনার সম্মুখীন হয়েছেন কিনা, সেটা যদি শেয়ার করতেন।
না, একটা এখানে বলবো যে আমার সৌভাগ্য যে আমার ফ্যামিলি থেকে এরকম আর বাধা বিপত্তি আসেনি কখনো। তবে হ্যাঁ, আমার আম্মা একটু ইসলামিক মাইন্ডেড। সে আসলে খেলাধুলা মানে নারী খেলাধুলাটা অতটা পছন্দ করতেন না। এক কথায় বলা যেতে পারে যে আমার আম্মার মানে 60-70% মানে নাতে আমি খেলাতে ঢুকেছি, মানে আচ্ছা। আম্মা রাজি ছিলেন না। তা আমার ভাই বোনরা আমাকে খুব সাপোর্ট করেছিল, তারাই আমাকে মাঠে নিয়ে গিয়েছিল। আসলে তাদের উদ্যোগে আমার ক্রিকেটে ঢোকা, আর তারাই আমার আম্মাকে আসলে করেছিল, কনভিন্স করেছিল যে আমাকে খেলাধুলাতে ঢুকতে দেওয়ার জন্য। বাট হ্যাঁ, সাইড টক অনেক ছিল। আমি যখন মাঠে যেতাম দেখা যাচ্ছে আমার আশেপাশের প্রতিবেশীরা অনেক কথা বলতো যে মেয়েকে কেন মাঠে যেতে দিলেন। এটা ইনফ্যাক্ট আমার মনে আছে যে আমি যখন প্র্যাকটিসে গিয়েছিলাম তখন 10-12 জন 15 জন এরকম প্র্যাকটিসে মেয়েরা ছিল। বাট তাদের ফ্যামিলি থেকে কিছুদিন পরে আবার মেয়েদের নিয়ে গিয়েছিল যে করতে দিবে না, প্র্যাকটিস করতে দিবে না। আমার স্যার বাসায় যে মেয়েদেরকে কনভিন্স করে তারপর দেখা যাচ্ছে আপনার নারীদেরকে মানে ক্রিকেটে আনার জন্য অনেক কষ্ট করেছিল। আচ্ছা আপু, আপনি এত কিছু রেখে আপনি ক্রিকেটটি কেন মানে ইন্টারেস্টেড ফিল করলেন, ক্রিকেটেই কেন? ক্রিকেটটা আসলে আমি যখন ছোট ছিলাম মানে টিভিতে যখন খেলা দেখতাম তখন তো আসলে মানে নারী পুরুষ এইভাবে করে আমি আসলে খেয়াল করিনি। যে আমি দেখতাম যে ভারত পাকিস্তানের খেলা হচ্ছে, খুব এনজয় করতো বাংলাদেশের অধিকাংশ পিপলরা, কিন্তু যে ভারত পাকিস্তানের খেলা হলে বেশি উত্তেজিত থাকতো। তারপর বাংলাদেশ যখন ক্রিকেটে খুব ভালো করছিল তখনও খুব মানে বাংলাদেশে একটা শোরগোল ছিল। তা আমি আশা করতাম, তখন কিন্তু আমি নারীদের ক্রিকেটটা দেখিনি, বাট আমার কাছে ফিল হতো যে একটা সময় যে আজকে পুরুষরা খেলছে, যে নারীরাও ক্রিকেট খেলবে। এবং তাদের যে এই যে উত্তেজনা, ক্রিকেট খেলার মাঝে যে উত্তেজনাগুলো দেখতাম, ব্যাটিং করা বোলিং করা, যে আলাদা একটা মানে ফিল কাজ করতো যে আমি যদি এরকম করতে পারতাম। হ্যাঁ, এবং আমাদের বড় উঠান ছিল বাড়ি, তো ওখানে দেখা যাচ্ছে মানে আমাদের ভাইয়েরা প্রতিবেশীরা এরা দেখা যাচ্ছে খেলতো, তা আমিও তাদের সাথে খেলতাম, তো খুব ভালো লাগতো। মানে খুব আশায় থাকতাম যে কবে মেয়েদের খেলা হবে। আমার এসএসসির পরে দেখলাম যে বাংলাদেশের নারীরা ক্রিকেট স্টার্ট করেছে এবং আমি খুব আগ্রহের সাথে ওখানে গিয়েছিলাম। আচ্ছা, তো আপু এই ক্রিকেটে আসার পথ চলা যেটা আপনার, সেখানে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে দিয়েছিলেন? আমার ভাই বোনরা। আপনার ভাই বোনেরা? বিশেষ করে আমার বড় বোন, আমার ভাই। আচ্ছা, তারাই আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে। আর আপু, আপনি আপনার একটা স্যারের কথা বলেন যে তিনি বাড়ি গিয়ে গিয়ে মেয়েদের মা বাবাকে কনভিন্স করেছেন, তো তিনি কি আপনার প্রথম টিচার ছিলেন কিনা? জি, আমার ফার্স্ট কোচ ইমতিয়াজ হোসেন পিলু। আমি খুলনার নারী ক্রিকেটটাকে খুলনার নারী ক্রিকেট বলবো না, আমি বাংলাদেশের নারী ক্রিকেটের অবদান ওনার সব থেকে বেশি। আচ্ছা, মানে ওনার হাত ধরেই আপনার এই ক্রিকেট আঙ্গনে আসা? ওনার হাত ধরে আসলে শুধু আমি না, সালমা খাতুন, রুমানা আহমেদ, শুক্তারা, মানে আয়েশা রহমান শুক্তারা, এই জাহানারা পর্যন্ত ওনার হাত ধরে উঠে এসেছে। আচ্ছা, তো আপু আপনার কি মনে হয় যে আপনি তো মেয়ে হয়ে আপনার অনেক স্ট্রাগলের সম্মুখীন হয়েছেন, তো আপনার কি মনে হয় যে ছেলে হলে কি পথটা অনেক বেশি ইজি হয়ে যেত কিনা? ছেলেদের তো আসলে পথ সবসময় ইজি, একদিক থেকে ইজি আর একদিক থেকে মানে ডিফিকাল্ট। মানে ইজি বলতে বাড়ির বা বাইরের কোনো বাধ্যবাধকতা থাকে না যে ছেলেরা ক্রিকেট খেলছে, তারা ইচ্ছা করলে যেখানে মানে রোড সাইড ক্রিকেটটাও খেলতে পারে, কিন্তু নারীরা কিন্তু ইচ্ছা করলে এটা খেলতে পারে না। নারীদের অনেক প্রতিবন্ধকতা থাকে। বাট আরেকটা দিক থেকে কঠিন যেটা ছেলেদের ক্রিকেটে, মানে যদি আপনি দেখেন যে ইসের ব্যাপারটা, একটা মিনিট, কম্পিটিশনের ব্যাপারটা, যে পুরুষ ক্রিকেটারের যে কম্পিটিশন, টিমে চান্স পাওয়াটা অনেক টাফ ব্যাপার হয়ে যায়। এই জিনিসগুলোতে আবার পুরুষরা একটু থাকে। আবার আরেকটা দিক থেকে নারীরা অনেক পেছনে, সেটা স্যালারির দিক থেকে নারী পুরুষের অনেক ভেদাভেদ আছে। এটা অনেক ডিফিকাল্ট একটা নারীর জন্য মেনে নেওয়া। আচ্ছা, আপনি যখন একজন ক্রিকেটার হিসেবে আপনার লাইফটাকে অ্যাকসেপ্ট করে নিলেন, তো
এই পথটাতে আসার জন্য আপনার কি কোনো কিছুকে খুব বড় স্যাক্রিফাইস করতে হয়েছে কিনা? মানে অ্যাজ আ ক্রিকেটার হিসেবে আপনি অনেক দেখা যায় অনেক সময় আপনি ক্রিকেটে ম্যাচে বিজি থাকেন, তো দেখা যায় যে বন্ধু বান্ধব পরিবার কিংবা আরো কোনো শখ থাকে যেগুলোতে আপনি সময় দিতে পারছেন না, সেগুলোকে স্যাক্রিফাইস করতে হয়। তো খুব কোন জিনিসটা আপনার মনে হয় যে আপনি এই জিনিসটা আসলে ক্রিকেটের জন্য স্যাক্রিফাইস করেছেন, এরকম কি কিছু আছে কিনা? এরকম বলতে আমি আমার একমাত্র ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা। এটা আমার জন্য খুবই কষ্টের ছিল। আমার ভাইয়ের যখন বিয়ে হয়েছিল, সে তো আসলে বাইরে চলে যাবে, এর জন্য হুট করে বিয়েটা হয়। আমার মনে আছে, আমি মনে হয় আয়ারল্যান্ডে ছিলাম তখন। আচ্ছা। তো এটা যে ফ্যামিলিকে আসলে অনেক ক্ষেত্রে মিস করা হয়, এটা একটা আমার মনে হয় সব থেকে বড় স্যাক্রিফাইস। তারপরে অ্যাজ এ নারী ক্রিকেটার হিসাবে যে রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কারণ আমাদের প্র্যাকটিসটা কিন্তু নিজেদের ফিটনেসটা চালায় যাওয়া লাগে। তো এটা নিজের প্রতিও অনেক সময় অবিচার করা হয় যে আমি রোজা রেখে কালকে দেখা যাচ্ছে মোটামুটি অসুস্থ ছিলাম, তারপরেও কিন্তু আমার ম্যাচ খেলা লেগেছিল। তো এটা যে এই সমস্ত স্যাক্রিফাইস অবশ্যই করা লাগে, সবাই আসলে প্লেয়ারদের এই সমস্ত কষ্টটা কখনো বোঝে না যে তারা কত কষ্ট করে আসলে ক্রিকেটটাকে মানে মাঠে গড়ায়। আচ্ছা আপু, নারী ক্রিকেটার হিসেবে আপনার কি মনে হয় যে একজন পুরুষ ক্রিকেটারের কি নারীদের থেকে সম্মান বেশি, বা তারা যে রেমিউনারেশনটা পায় এই ব্যবধানটা কতটুকু নারী আর পুরুষ ক্রিকেটারের মধ্যে? এটা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন তাহলে অনেক বেশি। বাংলাদেশ দুইটা টিমকে দুই রকম রাখে। একটা সময় তো আমি একটা স্লোগানও বলেছিলাম, যে স্লোগান বলতে একটা বোর্ডে বলেছিলাম যে প্রেসিডেন্টকে, পাপন সাহেবকে আমি বলেছিলাম যে মনে আছে স্যার, তারা ছেলেরা যে 22 গজে খেলে মেয়েরাও কিন্তু সেই 22 গজে খেলে। ইনফ্যাক্ট ছেলেরা যে পতাকা বহন করছে মেয়েরাও কিন্তু সেই পতাকা সেম পতাকা বহন করছে। তো এত 19-20 মানে মর্যাদা সম্মান করতে পারি, কিন্তু আপনারা যদি মেয়েদেরকে যদি 10-20-এ যদি নিয়ে যান, মেয়ে ছেলে নারী পুরুষের, এটা আসলে মেয়েদের জন্য অনেক দুঃখজনক। তো এইটা দেখা যাচ্ছে, আপনি যে ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো, বা ইন্ডিয়া এই যে তাদের যে খেলাধুলার যে রুটিন গুলা, এগুলোর সাথে বাংলাদেশের সাথে মিল নাই। তা মর্যাদার দিক থেকে আপনি যদি বলেন, বাংলাদেশের ছেলে ক্রিকেটারের জন্য একরকম আর নারী ক্রিকেটারের জন্য আরেক রকম, এখনো ব্যবধানটা রয়ে অনেক গেছে। ব্যবধান আছে। আচ্ছা আপু, আপনারা তো সেই যে এশিয়া কাপ জয় করলেন, তারপরে তো আর কোনো শিরোপা বাংলাদেশে আসেনি। তো আমাদের পাশের দেশ তো এখন বিশ্ব চ্যাম্পিয়ন এই সেক্টরে। তো আপনার কি মনে হয় যে কি করলে বাংলাদেশেও আবার শিরোপাটা আসবে? সিন্ডিকেট ভাঙতে হবে আপনার। আচ্ছা। একটা সিন্ডিকেট, বরাবরই আমি বলি যে একটা সিন্ডিকেটের মধ্যে বাংলাদেশ এখন জড়সড় হয়ে আছে। এই যে প্যানেল দেখা যাচ্ছে, আমি এখন টিমে আছি, আমার একটা প্যানেল আছে, বা আমার যে অফিসিয়ালরা আছে, যেমন মঞ্জু ভাইয়ের কথাতেই বলি যে উনি যখন আসেন উনি কিন্তু একটা চ্যাম্পিয়ন টিমকে ক্যারি করতে পারতেন। চ্যাম্পিয়ন টিমটাকে মানে মানুষ কি করে, মানুষকে একচেটিয়া মানে একটা চ্যাম্পিয়ন টিম হইলো, আমি আর একটা চ্যাম্পিয়ন টিম দাঁড় করাবো, এইভাবে করে তো কোনো টিম আসলে দাঁড়াইতে পারে না। তা সে যেটা করলো, সে আসলে স্টার্টটা করলো আমাদের এই ভাঙনটা টিমের। সে দেখা যাচ্ছে তার মতো করে টিম গঠন করলো, তার মতো করে তারপরে একটা অফিসিয়াল প্যানেল তৈরি করলো, কোচ নিল তার মতো করে। আমরা কিন্তু বিদেশি কোচের আন্ডারে কিন্তু করেছিলাম। দেশি কোচ অবশ্যই ভালো, কিন্তু তাও তো মানে ভালো তো শেষ না। যাই হোক, আমি এটা নিয়ে কথা বলবো না। তারপরও মানে সবাই এই যে সিন্ডিকেট গুলো, এগুলো অবশ্যই ভাঙতে হবে। তারপরে সিলেকশনের একটা ব্যাপার থাকে ওখানে, ওই যে এবার নারী যে ওয়ার্ল্ড কাপটা খেললো, ওখানে এমন নতুন ছোট ছোট মেয়েদেরকে নিয়ে গেল, তারা মানে ডেবু না করা যে নিয়ে গেল। এক্ষেত্রে কি একপাক্ষিকতা কাজ করে, একপাক্ষিকতা কাজ করে, ফেভারিজম কাজ করে, যে আমার যাকে ভালো লাগছে তাকে, এরকম এই ধরনেরই। এই সমস্ত জিনিস যতদিন পর্যন্ত শেষ না হবে, বাংলাদেশ ভালো কিছু করতে পারবে না। ইনফ্যাক্ট আপনি দেখবেন যে ওই এশিয়া কাপের পরে বাংলাদেশ টিম কিন্তু এত চেঞ্জ হয়েছে
মানে খুব ভালো করার যেখানে কথা ছিল যে একটা টিম আরো বেশি বেটার পজিশনে যাবে, সেখানে কিন্তু এখন পর্যন্ত আর মানে ওর পরে কিন্তু আর আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারিনি। অর্থাৎ একসাথে একজোটে যদি সবাই মিলে আগাতে চায় তখনই হচ্ছে এটা সম্ভব। জি, আর সেক্ষেত্রে আবার দেখেন যে ইন্ডিয়া টিম আমাদের কাছ থেকে হারার পরে তাদের টিমটা হিউজ চেঞ্জ হয়ে গেছে, ইনফ্যাক্ট তারা ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত নিয়ে নিল। তাই এটা দুই দেশের ক্রাইটেরিয়াগুলো দেখেন যে তাদের কার্যক্রমগুলো কেমন ভাবে পরিবর্তন হয়। আচ্ছা আপু, আরেকটা যদি প্রশ্ন করি, অ্যাজ আ নারী ক্রিকেটার আপনার কি মনে হয় যে আপনারা যখন মাঠে খেলেন, সোশ্যাল মিডিয়াতে আপনাদের পোস্টগুলো যায়, তো একজন পুরুষ ক্রিকেটার খেলছে না, নারী ক্রিকেটার খেলছে, তো এই সব বিষয় নিয়ে কি কখন ট্রোলের শিকার হয়েছেন? ট্রোলের শিকার নারী ক্রিকেটে খুব কম হয়েছে, কারণ নারীদের নিয়ে ইয়েদের সাংবাদিকদের মাথা ব্যথা বরাবর একটু কম ছিল, সম্প্রচারও খুব কম করতো। আমরা এমনও দেখেছি যে আমরা মিরপুরের মাঠে খেলছি, বাট ওই পরিমাণ সাংবাদিক নাই যে পরিমাণ আপনার পুরুষ ক্রিকেটারের জন্য থাকে। তো এই ক্ষেত্রে নারীদের আমি বলবো সৌভাগ্যই বলবো, কারণ ট্রলের শিকার হলে একটা প্লেয়ার যখন ট্রলের শিকার হয় তার আসলে ঘুরে দাঁড়াতে খুবই কষ্টকর। এটা মানে এটা কি মানে ওভারঅল আশেপাশের মানুষের কি একটা অ্যাজাম্পশন যে নারী ক্রিকেটাররা যদি খেলে তাহলে সেই খেলাটাতে মানুষ এত বেশি ইন্টারেস্টেড থাকে না দেখার জন্য? এটা কি এক ধরনের অ্যাজাম্পশন মানুষের? না, মানে এটা ধারণা আসলে এইভাবে না। আমি তো যখন প্রথম খেলতাম, আমাদের প্রিমিয়ার লিগে পর্যন্ত দেখতাম যে মাঠ ভর্তি মানে দর্শক চলে আসছে। আবনের মাঠে খেলেছে, আবনের মাঠে চারপাশে ওখানে বসার পর্যন্ত জায়গা থাকতো না, অনেক দর্শক আসতো। হ্যাঁ, 12 সালে আমার মনে আছে যে আমাদের জন্য সাউথ আফ্রিকা টিম বাংলাদেশে এসেছিল, এবং ওখানে লাস্ট থার্ড যে আমরা ম্যাচটা খেলি, টি-20 ম্যাচ মেবি, তো ওখানে আপনার দর্শক কোনো খালি গ্যালারিতে কোনো খালি চেয়ার ছিল না, মানে এত পরিমাণ দর্শক। ওইটাই মনে আমাদের লাইফের হাইয়েস্ট করেছি। তা আমাদের সম্প্রচার আসলে এত কম ছিল যে আপনার যে মানুষজন জানতো না, আশেপাশের মানুষ জানতো না যে ওখানে ক্রিকেট খেলা হচ্ছে, যেটা পুরুষ ক্রিকেটের জন্য হয়। তা সম্প্রচার মানে নারী ক্রিকেটাররা যে খেলছে, যে নারীদের উদ্যোগে যে বিপিএল নিয়ে, এখন যদি বিপিএল এর অ্যাড যেভাবে পুরুষ ক্রিকেটারের জন্য হয়, নারীদের ওইভাবে দিলে অবশ্যই স্পন্সর আসবে, অবশ্যই ভালো ওখানে ভালো জিনিস দেখা যাবে যেটা পুরুষ ক্রিকেটারের জন্য আছে। আপনার উদ্যোগ হইতে হবে, যে উদ্যোগ নিতে হবে, যে প্রচারণটা কম হচ্ছে এই দিক থেকে। ওটা বেশি হলেই আমার মনে হয় যে পপুলারিটিটাও বেড়ে যাবে। তাই তো। আচ্ছা আপু, যদি আপনাকে আপনার ক্যারিয়ারের শুরুতে আবার পাঠিয়ে দেওয়া হয়, আপনি কি আবারও এই স্ট্রাগলের পথটা বেছে নেবেন? স্ট্রাগলের পথটা, হ্যাঁ, এখন একটা সময় ছিল আমি নিজেকে গর্ববোধ করতাম যে আমি ক্রিকেট প্লেয়ার, খুব ভালো লাগতো। নিজেকে ওইভাবে উজাড় করে আমি ক্রিকেটের মধ্যেই দিয়েছি যে আমার কিন্তু ডেডিকেশনই ক্রিকেট। আমি ক্রিকেটের বাইরে এখন পর্যন্ত যেতে পারিনি। আমি অনেকগুলা জবের অফারও পেয়েছিলাম, বাট আমি কোনোটাই নেইনি। তা আমাকে ক্রিকেটটাকে আমি এতটা ভালোবাসি। তা আবার যদি ফার্স্টে করেন, তা আমি আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব, বাট আমি ক্রিকেটেই থাকবো। আচ্ছা, ইনফ্যাক্ট আপনি কিন্তু একজন সফল অধিনায়কও ছিলেন নারী ক্রিকেটার দলের, তো সেইখান থেকে আসলে বোঝা যায় যে আপনার ক্রিকেটের প্রতি ডেডিকেশনটা কত স্ট্রং। অ্যাজ আ নারী ক্রিকেটার আপনি নিজেকে 10 বছর পরে কোথায় দেখেন আপু? অ্যাজ এ নারী ক্রিকেটার হিসেবে আরো 10 বছর পরে? জি, তা আমার তো ক্রিকেটের আসলে অলমোস্ট লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আমি 10 বছর খেলার কথা চিন্তা করি না। তারপরও যদি বলেন যে আমি ক্রিকেটে থাকলে কি করব, ক্রিকেটের উন্নয়নের জন্য যত কিছু করার দরকার আমি এটা করব অবশ্যই। আচ্ছা, তো আপু, বাংলাদেশে তো আপনাদেরকে দেখে অনেক মেয়েরা এখন ইন্সপায়ার্ড হয়, তারা খেলতে চায়, ক্রিকেটে আসতে চায়। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। তাদের উদ্দেশ্যে বলবো, যদি আসলে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকে, অবশ্যই খেলাধুলার মধ্যে ক্রিকেটটা আমি বেস্ট চয়েস বলবো। যে এখানে অবশ্যই আসতে গেলে অবশ্যই ডেডিকেশন থাকতে হবে।
ডেডিকেশন এবং হার্ড ওয়ার্ক না করলে আসলে ক্রিকেটে আসার দরকার নাই। তাহলে অন্য অন্য ইভেন্ট আছে সে সমস্ত জায়গায়, কিন্তু যদি খেলাধুলা করে বা নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা করা হয় তাহলে অবশ্যই ডেডিকেশন এবং হার্ড ওয়ার্ক করতে হবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরামর্শ হিসেবে আপনি কি বলতে চান? গুরুত্বপূর্ণ পরামর্শ হিসেবে আরেকটা জিনিস হচ্ছে ক্রিকেট বলেন বা অন্য অন্য ইভেন্ট বলেন, খেলাধুলার পারপাস তো সব ক্ষেত্রেই কিন্তু নলেজটা থাকাটা জরুরি। তো এডুকেশন মাস্ট, আপনি নিজেকে এডুকেটেড করে অবশ্যই এই লাইনে আসতে হবে। এটা খুবই একটা দারুণ অ্যাডভাইস আপু। আচ্ছা, তো তো আমি যদি এবার একটু জুলাই অভ্যুত্থানের আগে নারীদের অধিকারের যে ব্যাপারটা ছিল, যে আপনার কি মনে হয় যে জুলাইয়ের আগে যে সরকার ছিল তখন নারীদের অধিকারটা নিশ্চিত করা বেশি হতো, কিংবা তখন নারী ক্ষমতাটা বেশি ছিল কিনা, কিংবা এখনকার সরকারের সময়টা কি বেশি কিনা, কোনটা কম কোনটা বেশি, আপনার কি মনে হয়? সত্যি কথা যদি বলি, যে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, আমি কোনো পরিবর্তনই দেখতে পাচ্ছি না। আমার কাছে আগের আগের আমলটাও যেমন লেগেছে, আমার কাছে এই আমলটাও একই রকমেরই লাগে। মানে আমি কোনো ব্যক্তিগত কোনো মানে পরিবর্তন দেখতে পাচ্ছি না। এর কারণ আগের আগের আমলে থাকতে আমি দেখেছি যে আওয়ামী লীগ ছাড়া কেউ কোনো কাজ করেনি। মানে বিএনপি নামে যে বাংলাদেশে কোনো আর কাউকে কিন্তু কাউন্ট করেনি। এবং এই সরকারকে আমি দেখেছি যে যারা এই যে এনসিপিতে যারা ছিল তখন, যারা এসেছিল যে 1.5 বছরের একটা সময় পার করে গিয়েছে, তখন তারা ছাড়া বাংলাদেশের বুকে আর কারোর নাম কিন্তু নেওয়ার কিন্তু কোনো ই নেই। তো তারাও যে কাজ করছে এরাও সে কাজ করছে। বিএনপি আসলেও তারা নতুন নতুন অনেক উদ্যোগ নিয়েছে, বাট উদ্যোগ তো সবাই নেই, কিন্তু কতটুকু কার্যকর হলো এটার উপর। এখন কার্যকর হলে হয়তো বলতে পারতাম অনেক কিছু, বাট আশায় আছি হয়তো একদিন চেঞ্জ হবে এর থেকে। বাট আমার কাছে আগের সময় এখন সময় একই। আগের সময় যখন আমরা সংসদ দেখতাম তখন এক পার্টি এসেই সংসদ করতো, আরেক পার্টি থাকতো না। এবারও সেম, যে এক পার্টি আছে আর এক পার্টি নাই, চলে যাচ্ছে সংসদ থেকে, মতামতের ভিন্নতা একই রকমের। আচ্ছা আপু, এরকম কি কখনো আপনি ফিল করেন যে আমরা অনেক সময় এখন শুনতে পাই যে যখন জুলাই অভ্যুত্থানের আগের সরকার যারা ছিলেন, তো তখন নারীরা যখন পথে ঘাটে চলাফেরা করতো তাদের তখন কিন্তু ওই সেফটিটা ছিল। যেমন একটা ছোট্ট এক্সাম্পল যদি দিই, ধরেন বাসে যে একটা নারী আসন সংরক্ষিত থাকে সেটা মেনটেন করা হতো পাবলিক বাসে, কিন্তু এখন আর সেটা দেখা যায় না। তো অনেকেই দেখা যায় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কমপ্লেন করছে যে ওই নারী ক্ষমতায়নটা এখন আর মানে ডিম হয়ে গেছে, আগের মতো আর স্ট্রং নেই। সামান্য পাবলিক বাসের সিটটাও কেউ নারীদেরকে প্রোভাইড করতে চায় না। তো বর্তমান সরকারের কাছে আপনি নারী ক্ষমতায়নের প্রতি কি প্রত্যাশা রাখেন? আর সেই সাথে এটাও বলবেন যে ক্রীড়াঙ্গনে নারীদের ক্ষমতায়নের জন্য কি প্রত্যাশা রাখেন বর্তমান সরকারের কাছে? সরকারের কাছে অবশ্যই দাবি করব যে নারী পুরুষ যেন সমান অধিকার থাকে। বাট বর্তমানে যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখা হচ্ছে, যে নারী নির্যাতন বলেন বা ধর্ষণের ব্যাপার, ছোট বাচ্চা শিশুও কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে। তো এইগুলোর জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। এমন কঠোর পদক্ষেপ নিতে হবে যে আইনি ব্যবস্থা নিতে হবে, যেন সেকেন্ড টাইম কেউ এটা নিয়ে চিন্তা করতে না পারে। আমরা যদি এটার উদাহরণস্বরূপ বলি, যে আপনি দেখেন সৌদি আরবের কথাই বলি, সৌদি আরবে চোর যদি ধরা পড়ে তার হাত কেটে নেওয়া হয়, হ্যাঁ, তাহলে সেই ভয়তে কিন্তু সবাই কিন্তু সৌদিতে কিন্তু যে দোকানপাট খোলা রেখে নামাজ পড়তে যায়, এরকম একটা রেওয়াজ আছে। তো কেন? এটা তো তার সরকার তাকে এরকম ভাবে স্বাধীনতা দিয়েছে বিধায় কিন্তু এই জিনিসগুলো হয়েছে। তা সরকার এই সমস্ত নারীদের ক্ষেত্রে যদি পদক্ষেপ নেয়, তারপরে বিভিন্ন রুলস, এই যে যেমন ট্রাফিক নিয়ে যে প্রবলেমগুলো হয়, অ্যাক্সিডেন্ট হতেই আছে, ট্রাফিকের রুলস গুলো আরো কঠোর হওয়া উচিত। তো এইগুলো যদি সরকার থেকে না আসে তাহলে তো এগুলো ফার্স্টে তো সরকার থেকে নিজের থেকে আসা উচিত। এখন নিজের থেকে আমাদের দেশের যে কালচার, নিজের থেকে এটা সম্ভব না। সেহেতু আমি
হাইলি রিকমেন্ড করব আমার সরকারের কাছে যে আমার সরকার থেকে যেন এগুলো খুব কঠোরভাবে নেয়, পদক্ষেপ নেয়, যেন দৃষ্টান্তমূলক থাকে, যে পরবর্তীতে এই ধরনের কাজ না করতে পারে। শুধু সরকার নয়, এটা আমি আমার ক্রিকেট বোর্ডকেও বলবো বা অন্যান্য সংস্থার কাছে আমি আবেদন করব যে যেন তাদের সংস্থা যেন ঘৃণ্যতম কাজ, যেমন ক্রিকেট বোর্ড একটা আদর্শ ছিল যে যেখানে মানুষ চিন্তাই করতো না এই ধরনের নোংরাম জিনিস হবে, ঠিক আছে, তো এখন এটা ঢুকে পড়েছে, মানুষ তো অবশ্যই ফিঙ্গার শো করছে ক্রিকেট বোর্ডের উপর, তো এই দিনগুলো যেন দেখা না লাগে। আপু দেখা যায় যে মুখে মুখে রুলস গুলো আছে কিন্তু ওভাবে করে অ্যাপ্লাইটা করা হচ্ছে না, আপনার কি এরকম মনে হয় নাকি যে ওইভাবে স্ট্রিক্ট না? যদি স্ট্রিক্ট হতো তাহলে হয়তো, যেমন আপনি সৌদির উদাহরণ দিলেন যে ওখানে রুলসটা এত স্ট্রিক্ট যে রুলস আছে মানে ওটা অ্যাপ্লাইও করা হবে। তো এখন আইওয়াস যেন না করা হয়, যে এখন আমি দেখছি যে এই লোকটা যেমন কিছুদিন আগে কাকে বলবো, আমাদের ধরেন বোর্ডের একজনকে শোকজ করেছিল, হ্যাঁ, তাকে 3 দিন কার্যক্রম থেকে বাদ দিয়েছিল। তো এটা তো জাস্ট আইওয়াস আপনি বলতে পারেন। বা এই যে যারা চোর বা ডাকাত যারা ধরা পড়ছে তাদের কিছুদিন দেখা যাচ্ছে জেলখানায় রেখে আবার তারপর ছেড়ে দিচ্ছে, এটা কোন ধরনের রুলস? তাহলে তো একই কাজ। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন আছে, আমি ছাড়িয়ে নিয়ে আসবো, আমি যা খুশি তাই করতে পারি, এটা তো মানে এটা আসলে ঠিক না, এটার কঠোর ব্যবস্থা নেওয়া। তো আপু আপনি তাহলে বর্তমান সরকারের কাছে কতটা আশাবাদী, এটা একটু শেয়ার করেন। আশাবাদী বলতে এখন তো নতুন সরকার এসছে, নতুন সরকার বলতে আমরা এতদিন মানে এর আগে এরশাদের আমল আসলে আমি দেখিনি। আমি হাসিনার আমল দেখেছি, আমি খালেদা জিয়ার আমল দেখেছি, বাট এখন যেহেতু নতুন কেউ এসছে তার কাছে অবশ্যই আশাবাদী। সে এত বছর বাইরে ছিল, সেখানকার কালচার অবশ্যই ধরে রাখবে আশা করি। তো আমার তার প্রতি অবশ্যই অনেক হোপ থাকবে যে সে এমনি ভালো ভালো কাজ করবে। আচ্ছা, রুমানা আপু, আজকে আমাদের এই আড্ডায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার গল্প, স্মৃতি এবং অভিজ্ঞতা শেয়ার করার জন্য আরো অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার এই অভিজ্ঞতাগুলোই আমাদের জন্য একটা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং আপনার উপস্থিতি এবং আপনার অভিজ্ঞতাগুলোর মাধ্যমে নতুন যারা আসছে এটা কিন্তু তাদের মধ্যেও প্রেরণা জাগাবে, সেই সঙ্গে নারী ক্রিকেটারের উন্নয়নে আরো উজ্জ্বল ভবিষ্যতের পথ খুলে দিবে এই আশায়। সব শেষে ঈদ উল ফিতরের এই আনন্দময় মুহূর্তে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের দিনের মতোই হাসি, ভালোবাসায় এবং আনন্দময় হয়ে উঠুক সবার প্রতিটা দিন। ধন্যবাদ।